জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাংবাদিক লাঞ্ছনা, পথ গেল বিএনপি নেতার। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী আশিয়ান সিটি পরিবহনের বাসের চালকের সঙ্গে কথা কাটাকাটি এক বিএনপি নেতার। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সোনারপাড় এলাকায় এলে ওই নেতার অনুসারীরা বাস চালককে মারধর করে বাসটিতে ভাঙচুর চালায়। এ সময় সাংবাদিক মিনহাস আমান বাস ভাঙচুরের প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করে ওই নেতার অনুসারীরা। এর জেরে বিএনপির ওই নেতাকে তার দলীয় সকল পদ পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এবারে জানাবো সুসংবাদ। আগামী মার্চেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নিরাপত্তার আন্তর্জাতিক সকল শর্ত পূরণ করে নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে 2025 সালের মার্চে প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় বাংলাদেশ। এদিকে আসছে দুঃসংবাদ, তাপমাত্রা নামতে পারে 3 ডিগ্রিতে, যে বার্তা দিল আবহাওয়া অফিস। দেশের উত্তরে 3 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি বলছে, জানুয়ারিতে তাপমাত্রা 3 ডিগ্রিতে নেমে আসতে পারে। এবারে থাকছে ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কে চরমোনাই বলেছেন, গত 53 বছর যারা দেশকে শাসন করেছেন তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। বিএনপির শাসন আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিঠোপিঠ। জানিয়ে দেব, বাংলাদেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। প্রধান উপদেষ্টা 1971 সালে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরা বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাইলটবিহীন জঙ্গি বিমান বানিয়েছে ইরান, সফল উড্ডয়ন। সিরিয়ার বাশার আল আসাদের পতনের চাপে ইরান এরই মধ্যে আকাশে যুদ্ধের সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান। সম্প্রতি ইরানের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধবিমান কাহের 313 এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানায় ইরানি কর্মকর্তারা। এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাংবাদিক লাঞ্ছনা, পথ গেল বিএনপি নেতার। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী আসিয়ান পরিবহনের একটি বাসে চালকদের সঙ্গে কথা কাটাকাটি এক বিএনপি নেতার। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সোনারপাড় এলাকায় এলে ওই নেতার অনুসারীরা বাস চালককে মারধর করে বাসটি ভাঙচুর চালায়। এ সময় সাংবাদিক মিনহাস আমান বাস ভাঙার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করে অনুসারীরা। এ ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন। ওই ঘটনার জেরে ইকবালকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাংবাদিক মিনহাস আরমানকে মারধর এবং লাঞ্ছিত করায় ইকবাল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক মিনহাস আমানকে প্রকাশ্যে আপনি আপনার দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন, যা সম্পূর্ণভাবে দলের শৃঙ্খলার পরিপন্থী এবং ঘৃণ্য অপরাধ। এ ধরনের গুরুতর কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো। ঘটনার পর সাংবাদিক মিনহাস আমান নিজের ফেসবুক আইডিতে এ ঘটনার একটি ছবি পোস্ট দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, চালককে মারধর এবং বাস ভাঙচুরের প্রতিবাদ করায় বিএনপি নেতা ইকবাল হোসেনের লোকজন তাকেও লাঞ্ছিত এবং হেনস্থা করেছে। মার্চে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থ, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, নিরাপত্তা আন্তর্জাতিক সকল শর্ত পূরণ করেই নির্মাণ হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা চূড়ান্ত অনুমোদন পেল 2025 সালের মার্চেই প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে নিয়ে উপদেষ্টা রূপপুর প্রকল্প ঘুরে দেখেন। রূপপুরের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা বলেন, প্রকল্প নিয়ে উপদেষ্টা পরিষদে কিছু প্রশ্ন এবং পর্যবেক্ষণ বিস্তারিত জানতে আমরা ঘুরে দেখেছি। এখানে নিরাপত্তা ব্যবস্থার সর্বাধুনিক পদ্ধতি মেনেই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই। প্রকল্পে দীর্ঘসূত্রিতার সুদের কারণে ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। বিগত সরকার পতনের বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হয়েছে মন্তব্য করে মত বিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবার জন্য নির্দেশনা দেন তিনি। তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে, যে বার্তা দিল আবহাওয়া অফিস। দেশের উত্তরে ৩ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি বলছে, জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে আসতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ১৬ ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯ ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী, রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। গত বছরের চেয়ে এবার যে শীত বেশি তা এরই মাধ্যমে দৃশ্যমান হয়েছে। গত বছরের এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এবার একই সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমেছে। গত বছরের মতো এবারও ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। গতকাল শুক্রবার পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এদিন রাজধানীর ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় আগামী ৩ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কে চরমোনাই বলেছেন, গত ৫৩ বছর যারা দেশকে শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর এবং দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। বিএনপির শাসন আমলে বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিটোপিট। ৫ই আগস্টের আগে যে চাঁদাবাজি দুর্নীতি ছিল, ৫ই আগস্টের পর সেই দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ দুর্নীতির পরিবর্তন হয়নি, শুধু লোকের পরিবর্তন হয়েছে। ভোলা লালমোহন উপজেলার ফরাজি বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কলমা ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং সংখ্যানুপাতিক পদ্ধতির জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। আল্লাহর জমিনে আল্লাহর আইন, কুরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন সহ দেশ থেকে চাঁদাবাজ ধর্ষকদের তাড়ানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আবার তাদেরকেই আন্দোলন করে সরিয়েছে। আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন, আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন? মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামের বাইরে মুসলমানদের যাবার কোনো সুযোগ নেই। যদি কেউ ধর্ষণ, মদের পক্ষে থাকেন তার ঈমান থাকবে না। তাই মুসলমানদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ বাসদ করবার সুযোগ নেই। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামী দল করবে শান্তির জন্য, তবে মনে রাখতে হবে ইসলামের নামে ধোঁকাবাজি চলবে না। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাইলটবিহীন জঙ্গি বিমান বানিয়েছে ইরান, সফল উড্ডয়ন। সিরিয়ার বাশার আল আসাদের পতনের চাপে ইরান এরই মধ্যে আকাশযুদ্ধের সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগোলো দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান। সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের 313 এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানিয়েছে ইরানি কর্মকর্তারা। এমন খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন খাজেফার জানান, স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের 313 যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নতি করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরান ফাইটার জেট কাহের ৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথাও উল্লেখ করেছেন জেনারেল খাজেফার। তিনি জানান, হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শিগগিরই উন্মোচন করা হবে। যদিও ইরানের তৈরি কাহের 313 এর নকশাকে ত্রুটিপূর্ণ বা ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছে আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধবিমানের নকশার মধ্যে পড়ে না, বরং এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল মাত্র।